আসো আসো খোলো। সেই বাছুর হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, রাত বাজে এখন 12:30। এদিকে দেখি যে গরু ডাকাডাকি করতেছে। আমি ভাবলাম কী ব্যাপারে এত রাত্রে গরুর কী হইলো। তো আলহামদুলিল্লাহ গলের ভিতরে দেখি যে আমাদের যে বকনাটা ছিল সে অটোমেটিক বাচ্চা প্রসব করছে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি দয়া করে তো এই দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব না। যদি এত রাত্রিতে এই বাচ্চাটা যদি আমরা সকলে মিলে যদি টেনে যদি বের করতে চাইতাম বা প্রসব করতে চাইতাম, তাহলে কিন্তু এটা আমার জন্য অনেক কষ্টসাধ্য ছিল, কারণ এত রাত্রিতে আমার বাড়িতে কেউ ছিল না। তো সেই জন্য এটা শুকুর আলহামদুলিল্লাহ। সকলে একটু আল্লাহর প্রতি শুকরিয়া জানাবেন ইনশাআল্লাহ, কারণ মহান আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। আমরা যখন এই বাইরে বিগত 25 বছর ধরে আসি এবং আমাদের মানে খামারে যতগুলো বাচ্চা হয়েছে ম্যাক্সিমামগুলো আমাদের অনেক কষ্ট করে টেনে বের করতে হয়েছে ভাই। আর এটা আজ যে কতটা হৃদয় বিদারক একটা ঘটনা, যখন বাচ্চা বের করতে হয় আমার খুবই কষ্ট লাগে। আমি ভাবি যে হয়তো এই বাচ্চাটা মারা যাবে বা মা হয়তো মারা যাবে, গাভী হয়তো মারা যাবে, কিন্তু আসলে দিন শেষে হয়তো সব কিছু ঠিকঠাক হয়, তখন কিন্তু ক্ষণিকের সময়ের জন্য যে কষ্টটা হয় মানে গাভীর, এবং আমি নিজেও কষ্ট পাই, সেটা এবার করতে হয় না। এইটা মিলে মনে হয় জাস্ট 2টা বাচ্চা অটোমেটিকলি একা একাই হয়েছে আমার খামারে। তো সবচেয়ে বড় কথা, এই গাভীটা যখন হিটে আসে তখন থেকে এখন পর্যন্ত আপনারা হয়তো অনেকগুলো ভিডিও পাইছেন, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই গাভীটা হচ্ছে মানে বকনাটা হচ্ছে আমার নানার যে গরুর যে মানে খামার ছিল সেইখান থেকে বংশোদ্ভূতভাবে এই বকনাটা ছিল। ইভেন এই বকনাটা কিন্তু 4 দাঁত বয়স। আমরা অনেকবার চাইছি যে একে বিক্রি করে ফেলি, কারণ আমরা অনেক চিকিৎসা করছি হিটে আনার জন্য, কিন্তু কখনো হিটে আসে নাই। তো অনেক চিকিৎসা করার পর যখন না হিটে আসতেছে না, তখন আমরা সবাই সাজেস্ট করলাম যে এটাকে বিক্রি করে আর একটা ভালো একটা বকনা আনাই ভালো। কিন্তু আমার যে নানা আছে, উনি একজন নাসর বান্দা, উনি বলছে যে এই গাভীর দুধ সে খেয়ে ছাড়বে, এবং আল্লাহর রহমতে ও যতদিন না হিটে আসতেছে এই গাভীকে নানা বিক্রি করবে না। তো শুকুর আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমার নানার এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখছে, কারণ নানার স্বপ্নটা পুরো হয়েছে। আমরা অনেক হয়তো ভাবছিলাম যে হয়তো নানার শরীরও খুব একটা ভালো না, ভাবলাম যে হয়তো এই বকনাটা দুনিয়াতে বাচ্চা দেওয়ার আগে হয়তো নানা হয়তো চলে যাবে। তো যাই হোক, সর্বোপরি সব কিছুর দিক থেকে নানা, ইভেন নানা যখন এই গাভীটা যখন আজকে যখন দুধ দহন করলো, তখন আমার সবচেয়ে ভালো লাগছে যে না, নানার স্বপ্নটা পূর্ণ হয়েছে। বিশ্বাস করবেন কিনা আপনারা যে প্রত্যেকটা খামারে একজন বয়স্ক বুজুর্গ লোক থাকে, তো সেটা হচ্ছে আমার নানা নানি। তো ওনাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা জানেন যে আমি যখন বিয়ে করি, বিয়ে করার পরে আমার বাবার সাথে আমার খুব একটা ওইরকম মানে কথাবার্তা হয় না। তিনি মানে অনেকটা বলতে গেলে যে অনেক দূরে চলে গেছে আমার থেকে। আসলে আমি আমার পছন্দ মতো বিয়ে করি, প্লাস সেটা হচ্ছে যে পারিবারিকভাবে সবাই রাজি ছিল, শুধুমাত্র আমার বাবা রাজি না। তো একটা পর্যায়ে যখন আমার মানে আরও যে যারা গার্জিয়ান ছিল তারা যখন বললো যে না, তোমার বাবা যেহেতু রাজি হইতেছে না, সবাই যেহেতু রাজি, সে যেহেতু কারোর কথা শুনতেছে না, তাহলে তুমি বিয়েটা করে ফেলো। তো তারপরে আমরা পারিবারিকভাবে বিয়েটা করি। তারপর থেকে এই ডিস্টেন্সটা তৈরি হয়। তো তারপরে কিন্তু এই যে খামার, আমার যে খামারটা দেখতেছেন এইখানে যে মূলধনটা ছিল সেটা 4 লক্ষ বা 5 লক্ষ টাকা, এই টাকাটা পুরোটাই কিন্তু এই আমার নানা নানি কিন্তু দিছে। আমার আমার বাবা কিন্তু আমাকে 1 টাকাও দেয় নাই। তো তাদের উপর ভর করেই আমি হয়তো এই খামারটা পরিচালনা করতেছি, এবং তাদের তাদের জন্যই হয়তো আমি ইউটিউবে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ হয়তো একদিক থেকে আপনাকে সাহায্য করবেই। আর আমি আসলে ব্যক্তিগতভাবে হয়তো বলতে পারেন যে বাবাকে ছাড়া কেন বিয়ে করছি, আসলে ওইরকম সিচুয়েশন ছিল না। আমি তাকে নিজে ছেলে হয়ে আমার বিয়ের কথা তাকে আমি 3-4বার বলছি, এবং আমার একটা পর্যাপ্ত পরিমাণ মানে প্রাপ্ত বয়স্ক আমি ভাই, আমার বয়স তো অনেক হয়ে গেছে। তো আমার বাবার উচিত ছিল যে হয়তো যে না, ছেলে যখন তো বলতেছে সে বিয়েই করবে না, সে বিয়ে করে যাইতেছে, তাহলে তার বিয়েটা করাই। তো যাই হোক, যেটা কপালে ছিল সেটা তো হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে আমি একটা কন্যা সন্তানের বাবা এই 1 বছরের ভিতরে। তারপরে সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমিও চেষ্টা করতেছি যে বাবার সাথে সম্পর্কটা আবার একটু ভালো করি, দেখা যাক সে কী করে। তো আজকে ভাবতেছি যে তাকে বলবো যে আমার মেয়েটাকে শ্বশুরবাড়িতে আনার জন্য, দেখি তিনি কী বলে। যদিও লাস্ট লজ্জা শরম ফেলেই বলতে হবে, কারণ সে আমার সাথে ফিডব্যাক কথা বলতেও পারে নাও পারে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই বকনাটার যেটা দুধ হবে সেটা মনে করেন যে ম্যাক্সিমাম আমার ধারণা 8 থেকে 9 লিটার। নানা বলতেছে যে না, 10 লিটারের উপরে হতে পারে, কারণ এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওর দাদির দুধ হয়েছে 10-12 লিটার। আর এই যে বকনাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেশি গরুর একটা মানে বংশদূত আর কি। আমাদের ফার্স্ট টাইম দেশি গরু ছিল, তখন তো মানে ওই যে সার গরুর মানে গরু হিট দেওয়া হইতো, ধরাই দেওয়া হইতো। কিন্তু তারপর যখন এই ডাক্তারের মাধ্যমে যখন বীজ দেওয়া শুরু হলো, তখন ধীরে ধীরে আমাদের ওই দেশি গরুতে যখন ওই বীজগুলো দিলাম, তখন গিয়ে আপনার এই আস্তে 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 মানে বংশ উন্নত হইতে 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 আমরা যখন হলিস্টিন ফ্রিজিয়ান দিলাম, তখন ওই দুধটা তখন যেটা ছিল 2 থেকে 2.5 লিটার, সেটা একটা পর্যায়ে 10 লিটার 12 লিটার পর্যন্ত চলে আসে। তো এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা
100% হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বীজ দেওয়া ছিল এবং আল্লাহর রহমতে ও কিন্তু আসলে অনেক ভালো একটা গ্রোথর, মানে যে হওয়ার একা একা হয়েছে ভাই, এত বড় একটা বাছুর একা একা হয়েছে ভাই, মানে অসম্ভব, সব আল্লাহর ইচ্ছা ভাই, শুক্র আলহামদুলিল্লাহ বারবার বলতেই হয়। আর আমার খুব ভালো লাগতেছে যে না, এই দিন আমি বাড়িতে ছিলাম, আমি শ্বশুর বাড়িতে ছিলাম, আমার মানে বউ বললো আজকে রাতটা থেকে যাও, বললাম যে না আমাকে বাড়ি যেতে হবে, আমার মন থাকতেছে না, আমি বাড়িতে যাব। তো 10টার দিকে আমি বাড়িতে চলে আসি। ইভেন 12:30টার দিকে যখন আমি গরুর ডাক কানে আসে, তখন ভাবলাম যে না, গরু হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, তা আমাকে গোয়ালে যেতে হবে। তো গোয়ালে এসে দেখি কী ব্যাপার, এটা কি পড়ে আছে, মানে আমি একটু মানে হকচকিয়ে গেলাম যে আসলে বাছুর হয়েছে। তো আমি নানাকে ডাক দিলাম, নানা তাড়াতাড়ি চলে আসো। তখন অন্ধকার ছিল, তো তারপরে আমি আমার এই বাছুর গরুটাকে বের করে নিয়ে আসলাম, কারণ ভিতরে অনেকটা মনে করেন যে ভেজা ভেজা অবস্থা, ও তারা যেতে পারছিল না। আনার পরে সুন্দর করে শরীরটা মুছে দিলাম। এবং গাভীটাকে কিন্তু আমরা যেটা করছি, যে মনে করেন যে গাভীটাকে সুন্দর করে একটু উষুম গরম পানি দিয়ে একটু খুদ গুঁড়া খাওয়াই দিলাম, খুদ না মানে গুঁড়া ভুসি খাওয়াই দিলাম আর কি। এবং বাছুরটাকে পরে আমরা চেষ্টা করলাম যে মুখে হাত দিয়ে তুলে খাওয়াইতে। তো আমরা চেষ্টা করব যে একটা বকনা বাছুর বা গাভীকে কিভাবে, বা একটা বাছুর এবং গাভীকে কিভাবে পরিচর্যা করতে হয়, ইনশাল্লাহ আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন সব কিছু এ টু জেড বিস্তারিত ভিডিও পাবেন। একটা গরুকে হেঁটে আনার থেকে সেটাকে আবার বাছুর হওয়া পর্যন্ত কী কী পরিচর্যা করতে হয় সেটা আপনারা পাবেন। আল্লাহর রহমতে আমি আর একটা গরুকে, আমার যারা একটা বকনা বাছুর আছে ফ্রিজিয়ান, হলিস্টিয়ান ফ্রিজিয়ান, সেটাকে কিন্তু অলরেডি একটা বীজ দিয়ে দিচ্ছি। এখন অনেকে বলতে পারেন ভাই সেই বিষয়ে ভিডিও দিলেন না কেন? ভাই সত্যি কথা বলতে আমার মানে ফ্রিল্যান্সিং ক্রাইসিস হচ্ছিল, আমার ফোন ছিল না, এই জন্য ভিডিও দিতে পারি না। তো আল্লাহর রহমতে এখন ফোনও হয়েছে এবং আমি আবার খামারে অ্যাক্টিভ হয়েছি, ইউটিউবে অ্যাক্টিভ হয়েছি। এখন আমার শুধু দরকার আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট। এবং ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমি চেষ্টা করব আপনাদেরকে এইভাবে খামার সম্বন্ধে, খামার রিলেটেড গুরুত্ব এবং তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য, এবং সেটা থাকবে একদম মাস্ট বি অথেন্টিক তথ্য, সেই যেখানে কোনো ভুল ত্রুটি থাকবে না। আশা করি আপনারা মানে ক্ষতির সম্মুখীন হবেন না আমার কথাগুলো যদি মেনে চলেন ইনশাআল্লাহ। তো বাছুরটার সম্বন্ধে এবং গাভীটার সম্বন্ধে আমরা কী কী পরিচর্যা করতেছি ইনশাআল্লাহ আগামীতে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার আমার খামারের জন্য দোয়া করবেন, এবং আমি যেহেতু এখন বিবাহিত, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর যাদের যদি কোনো মতবাদ থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সেটা অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আর কেউ যদি চান আমার সাথে দেখা করবেন তো দেখা করতে পারেন। অনেকেই বলেন ভাই কীভাবে দেখা করা সম্ভব, আপনি কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা খামার করার ইচ্ছা করতেছেন ভাই নিজেকে মানে তৈরি করুন যে খামারি হবেন।